হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি টেটের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকে যে টপিকটা থাকছে সেটা হচ্ছে আমাদের ইমোশন। তো তোমরা জানো যে ইমোশন চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো রয়েছে, যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো আজকে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেবো। এর আগের দিন তোমাদেরকে এই টপিকের ওপরে আমি তোমাদের মক টেস্ট নিয়েছিলাম। তো আজকে সেই মক টেস্টটা আমি ডিটেলসে বর্ণনা করে দেবো এবং তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা আর একবার দিয়ে নাও এবং তোমাদের টোটাল স্কোর কত হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন বলছে নিচের কোনটি পক্ষব বা নিচের কোনটি ইমোশন। ঠিক আছে, নিচের কোনটি ইমোশন বা নিচের কোনটি পক্ষব, এটা কিন্তু জিজ্ঞেস করছে। তাহলে দেখো, ভয়, মনোযোগ, উদ্দীপনা, স্মৃতি। তাহলে কী হবে আনসার বলে ফেলো প্রত্যেকে। তাই নিচের কোনটি পক্ষব বা ইমোশন, একদম সঠিক, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে ইমোশন বলতে কি বোঝায় আমাদেরকে জানতে হবে, যে ইমোশন বলতে কি বোঝায় বা আমাদের আবেগ বা আমাদের যে পক্ষব বলতে কি বোঝায়। দেখো, আমাদের মনের ভেতরে যেটা রয়েছে, অর্থাৎ ভয়, ঘেন্না, আনন্দ, ভালোবাসা, দুঃখ, বেদনা, সবই কিন্তু আমাদের এই ইমোশন বা পক্ষবের মধ্যে পড়ছে। কিন্তু এখানে দেখো, মনোযোগ, উদ্দীপনা, স্মৃতি, এই তিনটে জিনিস, মনোযোগ, উদ্দীপনা আর স্মৃতি, এই তিনটিকে আমরা কি বলবো, কগনিশন বলবো। আর কগনিশনকে বাংলায় কি বলা হয়, কগনিশনকে বাংলায় বলা হয় প্রজ্ঞা। বোঝা গেল? তাহলে কগনিশনকে বাংলায় বলা হয় প্রজ্ঞা বা জ্ঞান, আর ইমোশনকে বাংলায় বলা হয় কি, প্রক্ষোভ, যেটা কিন্তু ভয়ের সঙ্গে যুক্ত। আর বাকি যে তিনটে অপশন আমরা পেলাম, এই তিনটে হচ্ছে কগনিশনের সঙ্গে যুক্ত। ক্লিয়ার হচ্ছে সবার? অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে পক্ষোভ এবং প্রজ্ঞা একে অপরের, মানে ইমোশন অ্যান্ড কগনিশন মানে একে অপরের সঙ্গে কীরকম সম্পর্কিত, সম্পূর্ণরূপে আলাদা। মানে এখানে আলাদা মানে কি, আলাদা বলতে বোঝাচ্ছে কেউ কারো উপরে নির্ভরশীল নয়। অপশান নাম্বার 2 বলছে পরস্পর স্বাধীন, এটাও তাই, একদম আলাদা। অপশান নাম্বার 3 বলছে একে অপরের প্রতি সম্পর্কযুক্ত। অপশান নাম্বার 4 কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আমাদের যে আবেগ রয়েছে, সে আবেগ কিন্তু জ্ঞানের সঙ্গে বা প্রজ্ঞার সঙ্গে সম্পর্কিত। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, ধরো একটা ছোট্ট বাচ্চাকে সকালবেলা টিউশনি পড়াতে এসেছে তার স্যার, ঠিক সেই সময় তার বাবা ওই বাচ্চা ছেলেটাকে মেরেছে। এবার কথা হলো, বাচ্চাটার তো মন খারাপ যেহেতু তার বাবা মেরেছে। তো এখন তুমি বলো, যদি স্যার তাকে ভালো করে পড়াতেও চায়, সেই বাচ্চা কি ভালো করে পড়বে? একদম পড়বে না। কারণ তার যে ইমোশনটা কিন্তু প্রজ্ঞা বা তার জ্ঞানের ওপর প্রভাব ফেলছে। মানে তার মন ভালো নেই, তার এখন পড়তে ভালো লাগবে না। বোঝা গেল? তাই প্রজ্ঞা এবং ইমোশন কিন্তু একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট 3 নাম্বার দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি, দেখো 3 নম্বর কোশ্চেনে বলছে প্রজ্ঞা ও পক্ষবের মধ্যে সম্পর্ক কেমন, অর্থাৎ ইমোশন অ্যান্ড কগনিশনের মধ্যে সম্পর্ক কেমন। একে অপরের সঙ্গে স্বাধীন, একমুখী, প্রজ্ঞা আবেগকে নির্ভরশীল, একমুখী, আবেগ প্রজ্ঞার উপর নির্ভরশীল। অপশন নাম্বার 4 দ্বিমুখী, পরস্পরের উপর নির্ভরশীল। তাহলে কী হবে আনসার, অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট, যে প্রজ্ঞা এবং পক্ষব এরা হচ্ছে কি দ্বিমুখী বা বাই ডাইরেকশনাল। বোঝা গেল? তাহলে এরা কি করছে, এরা একে অপরের প্রতি নির্ভরশীল, অর্থাৎ প্রজ্ঞা পক্ষবের উপর নির্ভরশীল, আবার পক্ষব প্রজ্ঞার উপর নির্ভরশীল, অর্থাৎ তারা একে অপরের প্রতি নির্ভরশীল। বোঝা গেল? তো অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে কি, দেখো 4 নাম্বার কোশ্চেনে ভালো করে দেখো, বলা হয়েছে ইমোশনালি মোটিভেটেড শিশুদের প্রধান বৈশিষ্ট্য। তাহলে ইমোশনালি মোটিভেট বলতে কাদেরকে বোঝায়? ইমোশনালি মোটিভেট বলতে বোঝাচ্ছে যারা ইমোশনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, যারা নিজের ইমোশনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে আমরা কি বলবো, ইমোশনালি মোটিভেটেড শিশু। বোঝা গেল? তাহলে যারা নিজেদের আবেগকে, নিজেদের পক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের কি বৈশিষ্ট্য হবে, বলছে অতিরিক্ত উত্তেজনাপূর্ণ। তারা অতিরিক্ত উত্তেজনাপূর্ণ মানে তারা হট করে রেগে যাবে বা উত্তেজিত হয়ে যাবে, এমনটা তো নয়। 2 নম্বর বলছে অন্তর্মুখী প্রকৃতির। অপশন নাম্বার 3 তারা সবসময় সামঞ্জস্য বজায় রেখে চলে। আর অপশন নাম্বার 4 দুঃখে ভরাক্রান্ত।
কী হবে অ্যান্সার বলে ফেলো। একদম সঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার 3। তারা সবসময় সামঞ্জস্য বজায় রেখেই কিন্তু চলাফেরা করে। বোঝা গেল? তাহলে যারা ইমোশনালি মোটিভেটেড শিশু তারা কিন্তু সবসময় নিজেদের যে সামঞ্জস্য রয়েছে, ব্যালেন্স বজায় রেখে কিন্তু তারা চলাফেরা করে। ক্লিয়ার? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে, আপনার ক্লাসের একজন শিক্ষার্থীকে বারবার বলা হচ্ছে যে নিম্ন শ্রেণীর সমাজ থেকে উঠে আসা শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফলাফল করতে পারে না। আপনি একজন শিক্ষক হিসাবে এই ধরনের স্টিরিওটাইপ মতামতের বিরুদ্ধে কিভাবে লড়বেন? তো ধরো তোমার ক্লাসে কিছুজন স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু অনেক পোর ফ্যামিলি থেকে বিলং করে বা তারা নিচু সমাজ থেকে তারা বিলং করে স্কুলে এসছে। তো অনেকেই বলে যে যারা নাকি এরকম ফ্যামিলি থেকে বিলং করে, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না, তারা কিন্তু শিক্ষা ব্যবস্থা ভালো পারদর্শিতা দেখাতে পারে না। এইরকম একটা মতামত চালু আছে। তো আপনি একজন শিক্ষক হিসাবে আপনার কর্তব্য কী, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো বলছে এই ধরনের মতামতকে আপনি এড়িয়ে চলবেন, কখনো এড়িয়ে যাওয়া যাবে না। 2 নম্বর বলছে বিভিন্ন সামাজিক গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা মনোভাব গড়ে তুলবেন। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা লোয়ার মিডিল ক্লাস থেকে এসছে বা যারা হায়ার ক্লাস থেকে এসছে আর যারা একদম পোর ফ্যামিলি থেকে বিলং করছে, তো তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে, যে প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে একটি কম্পিটিশন তৈরি করবে। অপশন নাম্বার 3 বলছে যে সমস্ত শিক্ষার্থীদের আপনি উপদেশ দেবেন পড়াশোনা ছেড়ে দিতে এবং অন্য কাজে নিযুক্ত করতে। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা নিম্ন শ্রেণীর পরিবেশ থেকে এসেছে তাদেরকে তুমি উপদেশ দেবে যে কাল থেকে তোমাকে স্কুল আসতে হবে না, তোমরা অন্য কোনো কাজে লেগে যাও। তুমি এটা করবে কখনোই করবে না। অপশন নাম্বার 4 বলছে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে বিভিন্ন মানুষের উদাহরণগুলিকে শিক্ষার্থীর সামনে তুলে ধরতে হবে। তুমি যদি দেখো ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে যারা কিন্তু খুবই পোর ফ্যামিলি বা সিভিল ট্রাইব থেকে বা সিভিল কাস্ট থেকে বিলং করতো, তারা খুবই পোর, তারাও কিন্তু আজকে জীবনে কিন্তু সাকসেস পেয়েছে। এই যে ঘটনাগুলো, ঠিক আছে, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষগুলো যে সাকসেস পেতে পারে নিজেদের পরিশ্রমের বিনিময়ে, এই যে এই দৃষ্টান্তগুলো শিক্ষার্থীর সামনে তুলে ধরতে হবে। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন দক্ষতাটি ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে সংযুক্ত নয়? ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে বোঝাচ্ছে আবেগীয় বুদ্ধি বা প্রক্ষোভিক বুদ্ধি। বোঝা গেল? অর্থাৎ দুঃখ, কান্না, ভয়, রাগ, এগুলো সবই আমাদের ইমোশন বা আবেগ। এগুলোর যে বুদ্ধি, সেই বুদ্ধিকে বলছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স। বলছে নিচের কোন দক্ষতাটি ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না? অপশন এ বলছে ইমোশনাল সম্পর্কে সচেতন হওয়া, অবশ্যই তারা ইমোশন সম্পর্কে সচেতন হবে। 2 নম্বর বলছে ইমোশনকে পরিচালনা করতে পারবে। তারপর 3 নম্বর বলা হয়েছে এখানে যে ইমোশনকে ক্রিটিসাইজ বা সমালোচনা করতে পারবে। অপশন নাম্বার 4 ক্লাসের বন্ধুদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলবে। অবশ্যই ভালোবাসাটা একটা ইমোশনের মধ্যে পড়ছে, কিন্তু অপশন নাম্বার 3 ইমোশনকে ক্রিটিসাইজ করা বা সমালোচনা করা, এগুলো কিন্তু ইমোশনের মধ্যে পড়ছে না। বোঝা গেল? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন নীতিটি অনুসরণ করে যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কাজে ভালো পারদর্শিতা দেখাতে পারে না তারা নিজেকে অনেক ছোট এবং হীনমন্যতা অনুভব করে এবং অতি সহজে তারা যে কোনো কাজকে চেষ্টা ছাড়াই পরিত্যাগ করে দেয়? অর্থাৎ এখানে প্রশ্ন বলা হয়েছে অনেক ধরনের শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু ভালো পারদর্শিতা দেখাতে পারে না, যার কারণে কি হয়, তারা নিজেকে অনেক হীনমন্যতা এবং অনেক ছোট ফিল করে। ঠিক আছে, যার কারণে কি হচ্ছে, তারা যে আগামী দিনে যে কাজটি করতে চলেছে সেই কাজটা চেষ্টা ছাড়াই কিন্তু তারা ছেড়ে দেয় যে আমার দ্বারা হয়তো হবে না, কারণ সে হীনমন্যতায় ভুগছে। তাহলে এটার মেন কারণটা কি? এটা মেন কারণ হচ্ছে প্রজ্ঞা এবং আবেগ একে অপরের থেকে পৃথক নয়। অপশন নাম্বার 2 প্রজ্ঞা এবং আবেগ একে অপরের থেকে সম্পর্ক নেই। অপশন নাম্বার 3 পরিবেশ এবং বংশগতিকে পৃথক করা যায় না। অপশন নাম্বার 4 পরিবেশ এবং বংশগতি পরস্পর আলাদা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ,
প্রজ্ঞা এবং আবেগ। তাহলে আমাদের জ্ঞান এবং যে প্রক্ষোভ সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, যদিও তারা আলাদা তবুও কিন্তু তারা একে অপরের সঙ্গে প্রভাবিত ফেলে। বোঝা গেল? তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নাম্বারটা। 8-এর কোশ্চেনটা বলছে শিখন হলো শিক্ষার্থীর ইমোশন দ্বারা প্রভাবিত হয়, ইমোশনের সঙ্গে খুব কম সম্পর্ক রয়েছে। অপশন নাম্বার 3, শিখনের সঙ্গে ইমোশনের স্বাধীন সম্পর্ক রয়েছে। অপশন নাম্বার 4, শিক্ষার্থীর ইমোশন দ্বারা প্রভাবিত হয়। তাহলে এখানে দেখো বলছে, এখানে একটা জিনিস মাথায় রেখো, একটা হচ্ছে না বা একটা নয়, এখানে রয়েছে না রয়েছে। তাহলে শিক্ষার্থীর ইমোশন দ্বারা কিন্তু শিখন প্রভাবিত হয় না, এটা সম্পূর্ণ ভুল। ইমোশনের সঙ্গে খুবই কম সম্পর্ক রয়েছে, ভুল। শিখনের সঙ্গে ইমোশনের স্বাধীন সম্পর্ক, এটাও ভুল। শিক্ষার্থীর ইমোশন দ্বারা কিন্তু প্রভাবিত হয়। তাহলে লার্নিং বা শিখনটা কিন্তু শিক্ষার্থীর ইমোশন বা প্রক্ষোভ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয়। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার 4। ক্লিয়ার? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি শিক্ষার্থীর ইমোশন বিকাশের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ নিচের কোনটি শিক্ষার্থীদের যে প্রক্ষোভ রয়েছে বা আবেগ রয়েছে সেটা কিভাবে বিকশিত হবে। বলছে গণতান্ত্রিক ক্লাসরুম পরিবেশ। তাহলে গণতান্ত্রিক ক্লাসরুম পরিবেশ মানে কি? গণতান্ত্রিক ক্লাসরুম পরিবেশ মানে সেখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে সুযোগ দেওয়া হবে, সমানভাবে প্রায়োরিটি দেওয়া হবে এবং তাদের যে মনের যে মতামত রয়েছে সেটা প্রকাশ করতে পারবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক। অপশন নাম্বার 2 বলছে শিক্ষকের কোনো ভূমিকা নেই কারণ এটি পিতামাতার কাজ, এটা একদমই ভুল। অপশন নাম্বার 3 বলছে শৃঙ্খলা পরায়ণ ক্লাসরুমের পরিবেশ। অপশন নাম্বার 4 স্বৈরাচারী ক্লাসরুম। তাহলে শৃঙ্খলা পরায়ণ ক্লাসরুম মানে কি? যেখানে গাইড করা হবে সবসময়, যেখানে রেস্ট্রিকশন রাখা হবে শিক্ষার্থীদের সেটাকে বলছে শৃঙ্খলা পরায়ণ। আর স্বৈরাচারী বলতে বোঝাচ্ছে যেখানে অথরিটি পাওয়ার দিয়ে দেওয়া হবে কাকে? শিক্ষার্থীকে, যে তোরা যা খুশি কর, আমি এখানে কিছু বলতে আসবো না। এমনটা করলেও কিন্তু আমার শিক্ষার্থীর ইমোশন ডেভেলপমেন্ট হবে না। তাহলে শিক্ষার্থীর ইমোশন ডেভেলপমেন্ট করার মেন কারণ হচ্ছে লক্ষ্য বা পথ হচ্ছে কোনটি? গণতান্ত্রিক ক্লাসরুম পরিবেশ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট 10 নম্বরটা, কোন মূল্যায়নের সময় রামের মধ্যে পজিটিভ এনকারেজমেন্ট এবং শ্যামের মধ্যে নেগেটিভ এনকারেজমেন্ট লক্ষ্য করা যায়? দুজনের মধ্যে কেন আলাদা ধরনের ইমোশন দেখা যায়? ধরো কোনো একটা দিন পরীক্ষা, তুমিও ক্লাস 9-এ পড়ো, আমিও ক্লাস 9-এ পড়ি। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখলাম যে তোমার হাতে মুখে ভয়ের ছাপ দেখা গেছে, কিন্তু আমার হাতে মুখের মধ্যে কোনো রকম ভয়ের ছাপ কিন্তু দেখা যায়নি। তাহলে একই পরীক্ষা কিন্তু দুজনের মধ্যে ইমোশন কেন আলাদা? তাহলে বলছে ডিউরেশন অফ টাইমের জন্য। অপশন নাম্বার 2 ইমোশন তীব্রতার জন্য। অপশন নাম্বার 3 বলছে লেভেল অফ অ্যাডাপ্টেশন বা গ্রহণ ক্ষমতার জন্য। অপশন নাম্বার 4 চিন্তা ভাবনার তীব্রতার উপরে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 লেভেল অফ অ্যাডাপ্টেশন বা গ্রহণ ক্ষমতা। তাহলে একটা শিক্ষার্থী ওই পরীক্ষাটাকে কেমনভাবে নিচ্ছে সেটা হচ্ছে জানার বিষয়। দেখবে বর্তমান যুগে ছেলে মেয়েদের অনেকেরই কিন্তু ব্রেকআপ হয়ে যাচ্ছে। অনেকে দেখবে 1 মাসের মধ্যে সে নিজেকে মুভ অন করতে পারে, আবার তার অনেকে আছে 1 বছরও সে কিন্তু পারে না। কারণ সেই জিনিসটা সে তার যে সম্পর্ক ছিল সেটা সে কিভাবে গ্রহণ করছে, কিভাবে অ্যাডাপ্টেশন করছে, সেই বিষয়টা কিন্তু তার নিজেকে মানিয়ে চলা বা সেই জিনিসটার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে চলার শক্তি দেয়। তাহলে এখানে কি বলছে? লেভেল অফ অ্যাডাপ্টেশন, মানে সেই জিনিসটা সে কিভাবে গ্রহণ করছে, কিভাবে দেখছে। তো অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো,
তাহলে এবার আমরা দেখব কি পরে কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কোন পরিবেশে ভালোভাবে শিখতে পারে। দেখে নাও, তাহলে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কোন পরিবেশে ভালো করে শিখবে। হোয়ার দ্য ফোকাস অ্যান্ড স্ট্রেস আর ওয়ানলি মাস্টারিং প্রাইমারিলি কগনিটিভ স্কিল, রিডিং, রাইটিং অ্যান্ড ম্যাথমেটিক্স। তাহলে এমন একটা পরিবেশ যেখানে শিক্ষার্থীর প্রজ্ঞার উপরে বিকাশ ঘটানো হয়। প্রজ্ঞা বলতে এখানে লেখা, তারপর হচ্ছে কি পঠন এবং লিখন, এই তিনটে জিনিসের উপর যেখানে ফোকাস করা হবে সেখানে শিক্ষার্থীরা ভালো করে শিখতে পারবে। অপশন নাম্বার 2 বলছে যেখানে শিক্ষক মহাশয় সক্রিয় থাকবেন এবং শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকবেন। অপশন নাম্বার 3 যেখানে তাদের ইমোশনাল চাহিদাগুলি পূর্ণতা পায় এবং মূল্য দেওয়া হয়। অপশন নাম্বার 4 যেখানে শিক্ষক কর্তৃত্ববাদী এবং কি করা উচিত সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন। তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার 3, যে শিক্ষার্থীরা কোন পরিবেশ থেকে ভালো করে শিখতে পারে, যে পরিবেশে শিক্ষার্থীদের আবেগ বা প্রক্ষোভকে গ্রহণ করা হয়, প্রায়োরিটি দেওয়া হয়, মেনে নেওয়া হয় এবং তাদেরকে মূল্য দেওয়া হয়, সেই পরিবেশ থেকে শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবে শিখতে পারবে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি শিখন সম্পর্কে সত্য। তাহলে নিচের কোনটি শিখন সম্পর্কে সত্য। শিখনের কোন পর্যায়ে শিখন ইমোশন দ্বারা প্রভাবিত হয় না। একদম ভুল, কারণ প্রত্যেকটি পর্যায়ে কিন্তু ইমোশন দ্বারা প্রভাবিত হয়। শিখন হলো প্রাথমিকভাবে একটি মানসিক প্রক্রিয়া, এটা ভুল। তাহলে শিখন শুধু মানসিক প্রক্রিয়া নয়, সামাজিক প্রক্রিয়া, ঠিক আছে, সাংস্কৃতিক প্রক্রিয়া, সমস্ত কিছু এর মধ্যে চলে আসে, তাই এটাও ভুল। শিক্ষার্থীর ভুল নির্দেশ করে যে শিখন সম্পন্ন হয়নি। যদি কোনো শিক্ষার্থী কোনো একটা টপিক পড়তে বা লিখতে গিয়ে ভুল করে, তার মানে ভেবে নিতে হবে যে শিক্ষার্থীর পড়াশোনা ভালো হয়নি, এটা একদমই ভুল। কারণ একজন শিক্ষার্থী যত বেশি ভুল করবে তত বেশি শিখতে পারবে। শিখন সেই পরিবেশে সম্পন্ন হয় যেখানে শিক্ষার্থীরা ধনাত্মক এবং সন্তুষ্টি পরিবেশ পায়। তাহলে শিক্ষার্থীদের উপযোগী করে একটা পরিবেশ নিয়ে আসতে হবে, ঠিক আছে, যে পরিবেশে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে, তারা ভালোভাবে মোটিভেট পাবে, সেইখান থেকে কিন্তু ভালোভাবে তারা শিখতে পারবে। অর্থাৎ শিখন সেই পরিবেশই সম্পন্ন যেখানে শিক্ষার্থীরা ধনাত্মক এবং সন্তুষ্টির পরিবেশ পায়। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন ক্ষেত্রটি ইমোশন, মোটিভেশন এবং শিখনের সঙ্গে যুক্ত। অর্থাৎ নিচের কোনটি ইমোশন, মোটিভেশন এবং লার্নিংয়ের সঙ্গে যুক্ত। অপশন এ বলছে ইমোশন শিখনের জন্য কোনো রকম মোটিভেশন তৈরি করে না। তাহলে আমরা যে লার্নিং করি বা শিখন করি তার জন্য ইমোশন কিন্তু কোনো রকম মোটিভেশন তৈরি করে না, এটা একদমই ভুল। 2 নম্বর বলছে নতুন কিছু শেখা নির্ভর করে ওই জিনিসটার প্রতি আমরা কতটা সক্রিয়। অবশ্যই এটা কারেক্ট। অপশন নাম্বার 3 শেখার জন্য আবেগকে এক মাসে ঠেলে দিতে হয়, এটা ভুল। কারণ সব কিছুর মধ্যে ইমোশন না থাকলে বা ভালোবাসা না থাকলে কিন্তু পড়াশোনার প্রতি তোমার ভালোবাসা আসবে না। অপশন নাম্বার 4 বলছে শিখন, মোটিভেশন এবং ইমোশন একে অপরের সঙ্গে সংযুক্ত। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। বোঝা গেল? তাহলে শিখন, মোটিভেশন এবং ইমোশন এই তিনটে জিনিসই কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। ক্লিয়ার? অপশন 4 কারেক্ট। দেখো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে যে কেউ রাগান্বিত হতে পারে, যে কেউ রেগে যেতে পারে, কিন্তু সঠিক ব্যক্তির ওপর সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক উদ্দেশ্যে, সঠিক উপায়ে রাগ করা এত সহজ নয়। এটা কিসের সঙ্গে যুক্ত? বোঝা গেল যে আমরা প্রত্যেকেই রাগ করে নিই, অযথা রাগ করি, যেখানে রাগ করার প্রয়োজন সেখানে রাগ করতে পারি না। এটা কিসের কারণ? দেখো এখানে বলা হয়েছে, এটা বলছে প্রক্ষোভী বিকাশ, যেটা আমাদের ইমোশন ডেভেলপমেন্ট বলি, সামাজিক বিকাশ, জ্ঞানীয় বিকাশ, শারীরিক বিকাশ। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, প্রক্ষোভিক বিকাশ। ক্লিয়ার? অপশন এ। চলো 15 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন আমাদের। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জ্ঞান এবং আবেগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? বোঝা গেল? তাহলে আবেগ বা জ্ঞান সম্পর্কে নিচের কোনটি সঠিক? জ্ঞান এবং আবেগ পরস্পর সম্পর্কযুক্ত এবং একে অপরকে প্রভাবিত করে। একদম 100% কারেক্ট, ঠিক আছে, 100%, এক বিন্দুমাত্র ভুল নেই। জ্ঞান আবেগকে একে অপর থেকে স্বাধীন, এটা একদম ভুল। তারপরে বলা হয়েছে জ্ঞান আবেগকে প্রভাবিত করে কিন্তু আবেগ জ্ঞানকে প্রভাবিত করে না, এটা ভুল। আবেগ জ্ঞানকে প্রভাবিত করে কিন্তু আবেগ জ্ঞানকে প্রভাবিত করে না, এটা ভুল। তাই এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। তাহলে জ্ঞান এবং যে আবেগ রয়েছে সেটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত।
বোঝা গেল? তো টোটাল এই ছিল 15টা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিলাম। তো শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, বারবার বলছি পুরো ডিটেলসের থিওরিটা তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, এমসিকিউ তুমি নিজেই পারবে। ঠিক আছে? আমাদের ব্যাচ চলছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে?